বৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন আপনার বক্তৃতার অবশিষ্ট অংশ উপস্থাপন করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ক্রীড়া উন্নয়ন, ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয় বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। আমাদের সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে। আমরা ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। সেটির অংশ হিসেবে ইতিমধ্যে 10টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে 1,21,492 জন কিশোর ও 47,130 জন কিশোরী সহ মোট 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এই লক্ষ্যে আগামী 26-27 অর্থ বছরে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। মাননীয় স্পিকার, বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল: ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা বীজ চালু করা হয়েছে। 19টি সম্ভাবনাময় খাতে এফডিআই আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী ও যশোরে নতুন ইপিজেড স্থাপনের কাজ চলমান রয়েছে, যেখানে প্রায় 2.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয়েছে। মাননীয় স্পিকার, সম্ভাবনাময় দেশসমূহের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সহ বিভিন্ন বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি সম্পাদনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। আর কোনো হ্যারাসমেন্ট নাই, কোনো সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন।
কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডেড সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। ওনাদের বন্ডের মাধ্যমে মাল আসবে, রপ্তানি হবে, মাঝখানে আর কিছু নাই। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক ৬০,০০০ কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে, যার মধ্যে ৪১,০০০ কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল, ১৯,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। এই তহবিলের আওতায় 5টি প্যাকেজ নিম্নরূপ: বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য 20,০০০ কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,০০০ কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,০০০ কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,০০০ কোটি টাকা এবং উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে 3,০০০ কোটি টাকা। উক্ত পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার ৬% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে ২৫ লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি, মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা। এসএমই খাতের বিকাশে এই সেক্টরে পুনরুত্থায়ন স্কিমের আওতায় সরকারি সংস্থা যেমন ইটকল, বিআইএফএফএল, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য 2026-27 অর্থবছরে 2,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন। মাননীয় স্পিকার, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো: সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করুন, সড়ক, সেতু, গ্রোথ সেন্টার, সাইক্লোন সেন্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সমূহ হল: দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন,
ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা। নারীরা, আমাদের নারী সংসদ সদস্যরা মধ্যে এটা খেয়াল করবে না। এই বাজেটে নারীর বিরাট একটা অংশ রয়ে গেছে। ক্ষুদ্র প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, সহজ ঋণ প্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ডিজিটালটা সারা বাংলাদেশেই অনুপ্রবেশ ঘটবে বিভিন্ন কার্যক্রমের মধ্যে। মাননীয় স্পিকার, গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায় কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী ২৬-২৭ অর্থ বছরে ৪১,৩52 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছে। কি খুশি নাকি? মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ, পরিবেশ বান্ধব, প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেমন মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর 4 লেনে উন্নীতকরণ, সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে একটি মাল্টি মোডাল হাব গড়ে তোলা, সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 94টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্ঘটনা রোধে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম প্রদানে চালু করা, অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা এবং পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রায় 3000 কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন হবে। পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন করা হবে। দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ। ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ উন্নয়ন। মাননীয় স্পিকার, নিরাপদ, আধুনিক, দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্দেশীয় সংযোগ সম্প্রসারণের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর, প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগ সম্প্রসারণ। সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগাযোগ সম্প্রসারণ। আধুনিক লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন সংগ্রহ, সৈয়দপুর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় কোচ ও লোকোমোটিভ সংযোজন। তারা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, আস্তে আস্তে আমরা কোচগুলো নিজেরা করতে চাই স্থানীয়ভাবে। ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ। ঢাকা চট্টগ্রাম রেলপথে ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এই পথের দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে। ঢাকা চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা ও চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা। নৌ পরিবহন। মাননীয় স্পিকার,
ব্যয় সাশ্রয়ী, নিরাপদ, দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নৌ পরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন, আভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন নৌ পরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, আভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়ন, নদী বন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি, মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতি সংযোজন, জেটি ব্যবস্থা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম জোরদার করা, চট্টগ্রাম বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আধুনিক নৌবন্দরে অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, সমন্বিত নৌবহন ব্যবস্থা শক্তিশালী করুন। বেসামরিক বিমান পরিবহন। মাননীয় স্পিকার, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যেমন 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা, বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। জিডিপিতে পর্যটন খাতের অবদান 6-7% উন্নীত করার লক্ষ্য ঘোষণা, বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এই খাতে পর্যটক আকর্ষণ, বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণ। দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থ বছরে 60,730 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি মাননীয় স্পিকার। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিজ্ঞতা জর্জরিত। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। এই উদ্দেশ্য পূরণে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। যেমন আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রিন জব 3.5 লক্ষ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে 25,960 হেক্টর ব্লক বাগানে 4,28,97,000 চারা রোপণ করা হবে। 3,727 কিলোমিটার স্ট্রিপ বাগানে 37,27,000 চারা রোপণ, 4,000 হেক্টর ম্যানগ্রোভ বাগানে 1,77,76,000 চারা রোপণ, বসতবাড়ি বনায়নে 56 লক্ষ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙ্গিনায় 1 কোটি বৃক্ষরোপণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের 50% কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থবছরে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হবে এবং 16টি CCAMS এর মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে BRT এর মাধ্যমে 10টি আধুনিক ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। রিডিউস, রিইউজ, রিসাইকেল 3R নীতির আওতায় আগামী 5 বছরে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী 26-27 অর্থবছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পানি সম্পদ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, সমন্বিত সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেচ, বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন সরকার দেশ জুড়ে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্যাপক খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাধার খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ইতিমধ্যে 6,598 কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরে 309 কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। 484 কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবোচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লৌহজং, আলাইকুড়ি, বগুড়া, সালতা, সুতাং, বাঘখালী, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওর বাউর অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলার 120টি উপজেলা সুবিধাভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দুর্যোগ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। যেমন অতি
দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় 20 লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার 1/3 নারী। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা কাবিটা খাতে 1510 কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর খাতে 1454 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় 521 কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও 11টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি, আপনারা জানেন আমাদের এরিয়াল ল্যাডার না থাকার কারণে অনেক অগ্নিকাণ্ড ঢাকাতে হয়েছে, যেগুলোর সমাধান খুব কঠিন ছিল। ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচি সিপিপির জন্য 100 বেতার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য আগামী 2026-27 অর্থ বছরে 10,350 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক। তাই নারীর ক্ষমতায়ন ও শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি। কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে 20টি এবং পরবর্তী ধাপে আরো 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 নারীকে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে। অলরেডি 10,40,000 নারীকে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিম অধিকতর শক্তিশালী করা হচ্ছে। পথ শিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধা বঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী 26-27 অর্থ বছরে 5,196 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। মাননীয় স্পিকার, আমরা ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্যে বিশ্বাস করি। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিতকরণ, মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি, সকল ধর্মীয় প্রধানের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়ন, সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পাদন, ইসলামী গবেষণা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদের ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মোট 10,000 টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতকে মোট 8,000 টাকা মাসিক ভিত্তিতে প্রদান করা হচ্ছে। এই পর্যন্ত মোট 6,438টি ধর্মীয় প্রতিষ্ঠানে
কর্মরত ৯,৫০০ জনকে মাসিক সম্মানী উৎসব ভাতা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী বাজেটে এ বাবদ ১,০৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ওয়াকফ সম্পত্তির অবৈধ উচ্ছেদ উদ্ধার কার্যক্রমের অংশ হিসাবে 11টি ওয়াকফ স্টেটের 28.2 একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। হজ ব্যবস্থাপনা অধিকতর সাশ্রয়ী, সহজ ও সাবলীল করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আগামীতে ইমাম মুয়াজ্জিনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার, বাজেটের আকার ও জিডিপির প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, যার সিংহভাগ অর্থাৎ প্রায় ৮৬% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যেও আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজস্ব আহরণ জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান উদ্দেশ্য হলেও দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা অগ্রগণ্য। মাননীয় স্পিকার, সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত 10% করা এবং দীর্ঘমেয়াদে 2035 সালের মধ্যে 15% উন্নীত করা। এই জন্য প্রয়োজন একটি ন্যায্য, প্রযুক্তি নির্ভর, সর্বজনীন, পূর্বানুমানযোগ্য প্রেডিক্টেবল রাজস্ব কাঠামো। প্রেডিক্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটাই জনগণের কমপ্লেইন, এটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ, যা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর চক্রকে ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, কনজামশন, ট্যাক্স সাইকেল আরও গতিশীল করবে। আমাদের রাজস্ব ব্যবস্থার মূল চ্যালেঞ্জ সমূহ হল নিম্ন কর জিডিপি অনুপাত, কর অব্যাহতির বিস্তৃত সংস্কৃতি, ক্ষুদ্র কর ভিত্তি, কর ফাঁকি ও ডিজিটালাইজেশনের ঘাটতি। এই চ্যালেঞ্জ সমূহ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটে কর ভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, কর অব্যাহতি ধীরে ধীরে হ্রাস করা এবং রাজস্ব ব্যবস্থায় এন্ড টু এন্ড অটোমেশনের মাধ্যমে কর প্রদান পদ্ধতি সহজীকরণ, ব্যবসা বান্ধব নীতি সংস্কারের রূপরেখা গ্রহণ করেছি। অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটার মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনা খুব সহজ হবে। এই বাজেট সেই দীর্ঘমেয়াদী রূপান্তরের ভিত্তি স্থাপন করবে, যা আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতা সক্ষম করে তুলবে। আয়কর সংক্রান্ত বাজেট প্রস্তাবনা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের জন্য প্রগতিশীল কর কাঠামো প্রস্তাব। আমরা এবার দীর্ঘ 5 বছরের ঘোষণা একসাথে দিচ্ছি, যাতে করে প্রেডিক্টেবিলিটি থাকে। করদাতাগণ যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কি হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর হার প্রস্তাব করছি। করসীমা, করমুক্ত আয়সীমা। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী 5 বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের নিম্নরূপ করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা, 28-29, 29-30 4 লক্ষ টাকা, 30-31 4,50,000। এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। কর সীমা, করমুক্ত আয়ের সীমা বিদ্যমান 3,50,000 টাকা থেকে 3,75,000 টাকা
এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ। বিশেষ শ্রেণীদের জন্য আরো বেশি করমুক্ত করা হয়েছে। করদাতাদের বিশেষ শ্রেণী, করদাতার বিশেষ শ্রেণী 26, 27 এবং 27, 28, 28, 29 এবং 29, 30 এভাবে আছে, 3 ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26, 27-এ 4,25,000, 27, 28, 29-এ 4,50,000, 30, 31-এ 5 লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26, 27 এবং 27, 28-এ 5 লক্ষ টাকা, 28, 29-এ 5,25,000 টাকা, 30, 31-এ 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26, 27, 27, 28, 5,25,000 টাকা, 30, টাকা, 30, 31, 6 লক্ষ টাকা। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা ও আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য 50,000 টাকা হারে আরো বেশি করমুক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর কর 2026, 27, 27, 28 কর বর্ষের জন্য কর হার ব্যক্তি শ্রেণীর প্রথম 3,75,000 টাকা, 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর। পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10%। পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি। পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট, 4 লাখ, পরবর্তী আরো 4 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 25% উপর, এবং 35,75,000 টাকার বেশি অবশিষ্ট আয়ের উপর 30%। 28, 29 এবং 29, 30 কর বর্ষের জন্য কর হার প্রথম না পড়লে হয়, এটা পড়ার দরকার নেই, আছে এটা করা আছে, বলা আছে, দরকার নেই। 30, 31 কর বর্ষের জন্য কর হার এটাও বলা আছে, এটা বোধহয় না হলে হয়। কর্পোরেট কর, মাননীয় স্পিকার, এবারের বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেওয়া, ব্যবসার অনুমোদন যোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তন না করার কারণে খরচ অগ্রাহ্য করার বিদ্যমান বিধান বিলোপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং কর দায় কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আসলে যেটা বোঝাতে চেয়েছে, ওনাদের যেগুলো খরচ, অনেকগুলো যেগুলো আগে অ্যালাউ করতেন না, বিভিন্ন খরচ, এগুলো এখন অ্যালাউ করলে ওনাদের কর কমে যাবে, এটাই মিন করছে। সেই সাথে অডিটের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও অটোমেটেড করার উপর জোর দেওয়া হচ্ছে, অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। নীতির ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীদেরকে মধ্যমেয়াদে একটি নির্দিষ্ট হারে কর আরোপের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিদ্যমান কর্পোরেট কর হার আগামী কর বছরে অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তবে আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্র্যাজুয়ালি। একটু যদি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে যায়, তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাল্লাহ। আয়কর ছাড় প্রদান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্য
কর ছাড়, কৃষি পণ্যে কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুতপক্ষে সমস্ত খাদ্যপণ্য যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর, মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার। আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয়, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপারে। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি মাননীয় স্পিকার। আসছে 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 স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসেবে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎস করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালংকারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে। এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। আমরা আশা করছি যে যে ডার্ক মার্কেটে সোনার ব্যবসা চলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কম্পিউটার পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎস কর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহার। কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% করা হয়েছে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের উপর উৎসে কর কর্তনের হার 4% থেকে 3% করা হয়েছে। রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের 1.5% হতে 1% করা হয়েছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এর কর হার রপ্তানিটা পারা গেছে নাকি? বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি, সরি একটা ছোট মিস, রপ্তানি জ্বালানি তেল, এটা তো জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎস কর 1 থেকে, এটা তো বললাম 1% করা হয়। আচ্ছা, ঠিক আছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এই কর হার 3% হতে 1% হ্রাস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থার উন্নয়নে এবং রিসাইক্লিং প্রসেসগুলোকে যাতে আমরা আমাদের অর্থনীতিতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। বিটিআরসি কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি এবং চার্জের উপর প্রযোজ্য 20% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 12% হতে 10% হ্রাস করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার 5% হতে 4% হ্রাস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের স্বার্থে যন্ত্রপাতি ভাড়া বাবদ অনিবাসী নন রেসিডেন্ট করদাতাকে পরিশোধ খাতে উৎস কর কর্তনের হার 15% থেকে 7.5% করা হয়েছে। বীমা খাতে রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বীমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার 10% হতে 5% করা হয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কস্ট অফ ফান্ড কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের উপর উৎসে করের 20% হতে 10% হ্রাস করা হয়েছে, হ্রাস করার প্রস্তাব করছে। এই পদক্ষেপগুলো ব্যবসার নগদ বাড়াবে, তাদের লিকুইডিটি বাড়াবে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে। ফলস্বরূপ শিল্প ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে, যেটা আমাদের টপ প্রায়োরিটি আজকে। উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, এতদিন করযোগ্য আয় কম থাকা সত্ত্বেও উৎসে কর্তৃত কর মূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো, যা ব্যবসায় পুঁজির সংকট তৈরি করত। সরকার এই বিধান বাতিল করে উৎসে করকে অগ্রিম কর হিসাবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে। এছাড়াও অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদান করা হবে। আগের মতো ফেরত না, অটোমেটেড ফেরত। এর মাধ্যমে কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের করনীতি শুধু রাজস্ব সংগ্রহের হাতিয়ার হিসাবে নয়, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষার জন্য ব্যবহৃত হতে হবে। কি বাদ গেল নাকি একটা? খাদ্য নিরাপত্তা, 73-74 তো ঠিক আছে। হ্যাঁ, আমি তো বাদ গেলাম। খাদ্য নিরাপত্তা,
দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে, এটা গুরুত্বপূর্ণ, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি, পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে। এতে করে আমাদের দেশীয় বীজ দিয়ে, দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল আমরা করতে পারি, এই তেলটা যাতে আমদানি করতে না হয়। এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্ন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না। একই সাথে সৌর বিদ্যুৎ, হাত ব্যথা হচ্ছে, আপনার তাড়ি দিতে এখনো তো শেষ হয় নাই। একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে। মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটিএ তে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000, 50,000, 75,000 এবং 1 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। মানে প্র্যাকটিক্যালি অনেক কম, এটা অনেক কমে গেছে। এটা আমাদের ইভি ভেহিকেলকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আমরা কর নীতিকে এমনভাবে সাজাতে চাই যাতে নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। তরুণ নারী প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিল্যান্সিং এর উপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতির সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। অল ফ্রিল্যান্সিং, তাদের আর বিষয়টা নাই। এর ফলে ফ্রিল্যান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের দেশে আনতে উৎসাহিত হবে। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি। এটা আবার বলবো, এটা আবার বলতে হবে। এটা একটা বিশাল ব্যাপার। আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের দেশের ইয়াং জেনারেশনরা এখানে এত ভালো করছে, এটা দেশের জন্য যেরকম উপকার, তারা বাইরের থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে স্টার্ট আপ, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তি নির্ভর ব্যবসা এর ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স 0% করার প্রস্তাব করছে।
স্টার্ট আপে কোনো টার্নওভার ট্যাক্স হবে না, থাকবে না। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় কর মুক্ত করার প্রস্তাব করছি। বাংলাদেশ ইনভেস্টার্স হ্যাবেনে পরিণত হবে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে কোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন ও ক্রীড়া ক্ষেত্রের স্থাপনা, যন্ত্রপাতির বিনিয়োগের উপর প্রথম বছরে 60%, দ্বিতীয় বছরে 40% হারে ত্বরান্বিত যে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, করদাতাদের দাতব্য জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে কর রেয়াত প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত 11টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। আমাদের লক্ষ্য করের হার বৃদ্ধি নয়, বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর ভিত্তি সম্পূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ। কর ভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের উপর 0.20% অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করছি। খুচরা বিক্রেতাদের নিকট হতে সংগৃহীত এই অগ্রিম করের পরিমাণ হবে অতি নগণ্য, প্রতি 1000 টাকায় মাত্র 2 টাকা। তাছাড়া অগ্রিম সংগৃহীত এই আয়কর করদাতার প্রদেয় করের সাথে সমন্বয় করতে পারবে, যদি কিছু থাকে কারো সেটা সমন্বিত করতে পারবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো ফ্রিলস অ্যাকাউন্ট ও বোর্ড কর্তৃক গেজেট দ্বারা টিআইন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছি। এখানে এক্সাম্পশন আছে, হ্যাঁ, ফ্যামিলি কার্ড অনেক অব্যাহতি আছে, এটা খুব বেশি লোককে এফেক্ট করবে না, এটা এক্সাম্পশন আছে অনেকের জন্য। হ্যাঁ, যারা ট্যাক্সের আওতায় আসবে মূলত তাদের এই লোকগুলো এখানে আসবে। সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন, সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআর এর তথ্য ভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য। আমাদের তো একটা জায়গায় ট্রান্সপারেন্সি আনতে হবে, সকলের জন্য সেটা উপকার হবে। সেরা করদাতা সম্মাননা পুরস্কার। মাননীয় স্পিকার, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা, সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সেরা করদাতা পুরস্কার নীতিমালা 2026 প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ 22টি সহ মোট 67 জনকে 67 জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হবে। এটা খালি আমরা পুরস্কার মানে আগের মতো একটা ভিআইপি কার্ড দিলে এরকম কিছু না, আসলে ওনাদেরকে সামাজিকভাবে জাতীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে। এটা আমরা বিস্তারিত বলছি না সময়ের অভাবে। আমদানি রপ্তানি শুল্ক কর। মাননীয় স্পিকার, টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে 26-27 অর্থ বছরের বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কর বিষয়ে প্রণীত প্রস্তাবসমূহ আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। খাতভিত্তিক প্রস্তাবনা, বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি খাত, বাণিজ্য প্রসার ও বিনিয়োগ আকর্ষণে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা। মাননীয় স্পিকার,
বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায় সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এটা একটু আবার বলি, ক্লিয়ার করি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে কোনো শুল্ক দিতে হবে না। বন্ডেড ওয়্যারহাউসের পুরোটাই বন্ডেড ওয়্যারহাউস, পুরো অঞ্চলটা বন্ডেড ওয়্যারহাউস ব্যতিরেকে আমদানি করে তা সংরক্ষণ করতে পারবে, গ্রেডিং করতে পারবে, প্যাকিং করতে পারবে, উৎপাদন ও প্রক্রিয়াজাত করতে পারবে। শুধু লোকালি যদি বিক্রি করে সেটা লোকাল ট্যাক্স দিতে হবে। এটা একটা বিরাট ফ্যাসিলিটি, যারা তাড়াতাড়ি ডেলিভারি চায় তাদের পণ্যগুলো নেওয়ার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, এফিসিয়েন্সির জন্য এটা অনেক ভালো হবে। অফ ডক ও আইসিডি খাতে বিনিয়োগ আকর্ষণ নীতিমালা সংশোধন। মাননীয় স্পিকার, বাণিজ্য সহকরণের লক্ষ্যে বেসরকারি অফ ডক ও আইসিডি পরিচালনার জন্য বিদ্যমান নীতিমালায় বিদেশি মালিকানাধীন শেয়ারের পরিমাণ সর্বোচ্চ 49% থাকার বিধান বিলোপ করার প্রস্তাব করছি। লজিস্টিক্স সেবার মান উন্নয়নের লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা প্রণয়ন। মাননীয় স্পিকার, বিশ্বের স্বনামধন্য লজিস্টিক্স কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত নতুন একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। এটি বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে উন্নীত হবে এবং ই কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটবে। বেসরকারি বন্দর ও টার্মিনাল অপারেটর বিষয় বিধিমালা দেশের বন্দর সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং এক্ষেত্রে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট আকর্ষণের লক্ষ্যে বেসরকারি বন্দর এবং টার্মিনাল অপারেটর সংক্রান্ত একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। দেশে পৌর বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা প্রদান। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য এই খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ সমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। এই খাতের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে এই প্রজ্ঞাপনটি 30 জুন 2031 পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। অর্থাৎ নবায়নযোগ্য যে আমরা এনার্জি চাচ্ছি সেটাকে পুরোপুরিভাবে সমর্থন করে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এটা 2031 পর্যন্ত বলবৎ থাকবে, যাতে করে ইনভেস্টররা তারা সিদ্ধান্ত নিতে সহজ হয় তাদের পক্ষে। তবে দেশে এই খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি পণ্যসমূহের রেয়াতি সুবিধা 30 জুন 2028 খ্রিস্টাব্দের পর প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশের কিছু শিল্প আছে, তাদের প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে। দেশে ইলেকট্রিক গাড়ি ইভি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক কর অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, জীবাশ্ম ফসিল ফুয়েল নির্ভর পরিবহনের বিকল্প হিসাবে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শুল্ক কর রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। যে সকল প্রতিষ্ঠান 4 চাকা 4 হুইলার, 3 চাকা 3 হুইলার, বিদ্যুৎ চালিত যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং, অ্যাসেম্বলিং সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% আমদানি শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছে। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান
পার্টস সংযোজন ও পেইন্টিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কিছুটা কম মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে 15% আমদানি শুল্ক ব্যতীত অন্যান্য সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছি। একই সাথে স্থানীয় ইলেকট্রিক বাস, ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট এবং অন্য সকল প্রকার শুল্ক করাদি হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান পূর্বক একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। উপরোক্ত সকল রেয়াদি সুবিধা আগামী 30 জুন 2031 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। এটা দীর্ঘমেয়াদী না হলে কেউ তো বিনিয়োগ করতে চাইবে না। ই বাইক উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের রেয়াতি সুবিধা বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশীয় ই বাইক, ইলেকট্রিক বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ভেন্ডর যারা, তাদেরকেও তো পার্টসগুলো বানানো আমাদের দেশের মধ্যে করতে হবে। এগুলো কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের শুল্ককার রেয়াতি সুবিধা দীর্ঘমেয়াদে বহাল রাখা। আমদানি নির্ভর প্রযুক্তি পণ্য যেমন মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা স্থানীয়ভাবে উৎপাদনপূর্বক সাশ্রয়ী মূল্যে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং এ খাতে রপ্তানি উৎসাহিত করানোর জন্য এই সকল পণ্য উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতির সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদন শিল্পের রেয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। মাননীয় স্পিকার, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে কম্পিউটারের যন্ত্রাংশ, অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী রেয়াতি সুবিধা প্রবর্তন। স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে 1% অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদ্র রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী 30 জুন 2031 পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করেছে। স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে 10টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান। সরকারের কল্যাণমুখী নাগরিক সুবিধাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ডের মতো ডিজিটাল ব্যবস্থা চালু হচ্ছে। এই বিশাল চাহিদাকে সামনে রেখে সব ধরনের স্মার্ট কার্ড ও ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনে অত্যাবশ্যক 10টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে এই খাতের রেয়াতি সুবিধা অব্যাহত রাখা। জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকিয়ে রাখার উদ্দেশ্যে জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় যন্ত্রাংশ, কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বজায় রাখার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ব্যাটারি উৎপাদনকারী শিল্পে
রেহাতি সুবিধা প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি। দেশে মাননীয় স্পিকার, দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। দেশীয় পণ্য যেখানেই আমরা প্রস্তুত করার সুযোগ আছে সেখানেই মোটামুটি পুরোপুরি ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা হয়েছে। ভোগ্যপণ্য শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস। মাননীয় স্পিকার, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর প্রিপারেশন ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 10% করার প্রস্তাব করছি। ফলে দেশের বাজারে শিশু খাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের নিকট আরো সুলভ ও সহজলভ্য হবে। জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছে। মশলা খেজুর আমদানিতে মশলার আর সমস্যা নেই, মশলার সমস্যার সমাধান হয়ে গেছে। খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার, খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর। সুতরাং মনে করলাম এটা একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। কীটনাশক ও বালাই নাশক উৎপাদনের এটা কৃষি খাতে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার। মাননীয় স্পিকার, দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাইনাশক উৎপাদনকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের রেহাতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে 36টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করে 0% করা হয়েছে। কোথায় গেল? সার উৎপাদনের কাঁচামাল আমদানিতে রেহাতি সুবিধা প্রদান। স্থানীয়ভাবে জিঙ্ক সালফেট সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। এটা সারের ব্যাপারে যে কৃষক সবচেয়ে বেশি লাভবান হবে, আমরা সবাই লাভবান হব। ভেটেরিনারি মেডিসিন আমদানিতে রেহাতি সুবিধা বিস্তৃতকরণ হচ্ছে। বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে তার জেনেরিক ক্যাটাগরির পণ্য আমদানির ক্ষেত্রে 0% হারে রেহাতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছে। কাজু বাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান। দেশীয় চাষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম ক্যাশিউনাট ইন শেলস এর প্রক্রিয়াজাত কাজু বাদামের ক্যাশিউনাট শেল আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25%। এগুলো রেডিমেড যেগুলো কাজ আছে এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানি শুল্ক 15% করার প্রস্তাব করছি। তারা যাতে ইম্পোর্ট করে আবার প্রসেস করতে পারে, এই জন্য তাদেরটা কমিয়ে দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের প্রসারে পাঙ্গাস মাছের ফিলেট
আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ। পাঙ্গাস মাছের ফিলেট আমদানি হয় এটাও তো জানতেন না। হ্যাঁ, এই প্রথম জানলাম আমি। দেশীয় মৎস্য স্যালমনের ফিরে। দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। আমদানিকৃত এটা আমদানিকৃত না। দেশীয় পাঙ্গাস মাছ হ্যাঁ, উৎপাদন করে। না দেশীয় তো না, এটা তো আমদানিকৃত। পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। পোল্ট্রি, ডেইরি, মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রেয়াতি সুবিধার প্রস্তাব করছি। পোল্ট্রি খাতে যন্ত্রপাতি, যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান। পোল্ট্রি ও ডেইরি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি, যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে, আগেরও আছে, এটা নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছে। স্বাস্থ্য খাত, চিকিৎসা যন্ত্রপাতি, যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা। দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30শে জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। এটা হচ্ছে প্রোটেকশনের জন্য, আমাদের এখানে যারা মেডিকেল ইকুইপমেন্ট তাদের প্রোটেকশনের জন্য। কিডনি রোগীদের ব্যবহার্য ডায়ালিসিস ফিল্টার আমদানিতে শুল্ক কর অব্যাহতি। দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালিসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালিসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসা সামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে। তাই ডায়ালিসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান 15% মূল্য সংযোজন কর, 5% অগ্রিম আয় কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব করছি। এর ফলে আয়কর, ভ্যাট শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালিসিস বাবদ প্রায় 800 টাকা পর্যন্ত হ্রাস পাবে। মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্চুয়ারি আমদানি শুল্ক হ্রাস। মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক হ্রাস করে 1% করা নির্ধারণ করছি। ঔষধ খাত, ক্যান্সারের ঔষধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান। মানে স্পিকার, দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের সাশ্রয়ী মূল্যের ক্যান্সার প্রতিরোধী ঔষধ উৎপাদনে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে বিদ্যমান রেয়াতি শুল্ক সুবিধার প্রজ্ঞাপনে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন করে আরো 9টি উপকরণ যুক্ত করে আমদানি শুল্ক ও ভ্যাট 0% করার প্রস্তাব করছি। ক্যান্সার রোগীদের জন্য অনেক বড় সুখবর। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। ঔষধ শিল্পের অধিকতর প্রসারকল্পে স্থানীয়ভাবে এপিআই উৎপাদনের লক্ষ্যে এপিআই তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক
0% করার প্রস্তাব করছি। আমাদের ওষুধের দ্রব্যের উপর একটা ভালো প্রভাব পড়বে আমরা আশা করছি আগামী দিনে, এবং এক্সপোর্ট হবে, এটা রপ্তানিও হবে। ওষুধ শিল্পের নতুন 17টি কাঁচামাল আমদানিতে রেয়াদি সুবিধা। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরো 17টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। জনস্বাস্থ্য খাত, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান আমদানিতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়নে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 1% নির্ধারণ করার প্রস্তাব করছি। তামাকজাত পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে নতুন কোড সৃজন পূর্বক 350% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সহায়ক উপকরণ আমদানিতে শুল্ক রেয়াত সংক্রান্ত প্রস্তাবনা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য, আমাদের দেশে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক 21 ধরনের স্পেশাল অ্যাসিস্টিভ ডিভাইস, আমাদের যারা হুইল চেয়ার থেকে শুরু করে অনেকগুলো ডিভাইস আছে 21টি, তাদের চলাফেরার জন্য আমদানিতে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। এই মানুষগুলোর মোবিলিটি বেড়ে যাবে। আমরা যদি এই কাজটা করতে পারি তাদের মোবিলিটি অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তারা কার্যক্ষম হবে। এই কর রেয়াত সুবিধা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মোবিলিটি বাড়বে, যেটা বললাম, জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং পরিবার ও সমাজের উপর করের বোঝা লাঘব করবে। পরিবহন খাত, ইলেকট্রিক গাড়ি, ইভি জনপ্রিয় করতে শুল্ক ছাড়। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদ্র শুল্ক, কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদ্র শুল্ক কর অব্যাহতি প্রদান করেছে। এই সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার 93% থেকে হ্রাস করে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে 64% এবং $5,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80%, 50,000 এবং 50,000, এটা হচ্ছে আগেরটা 25,000, এটা $50,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% নির্ধারণের প্রস্তাব করছি। এটা আগের যে ফুয়েল কারের চেয়ে অনেক কম, ব্যবধানটা এখানে দেখা হয়নি, অনেক কমে গেছে। প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আমদানিতে শুল্ক হ্রাস। একইভাবে নতুন প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এটা ইলেকট্রিক্যাল বাট সাম অয়েল, সাম পেট্রোল, এর ক্ষেত্রে 2000 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক গাড়ির ধরন ভেদে হ্রাস করার জন্য 1800 সিসি পর্যন্ত নতুন গাড়ি আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে।
এর ফলে 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন, এই গাড়িগুলো সব ব্র্যান্ড নিউ হবে। প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোর রিকন্ডিশন অ্যালাউড হবে না, এগুলো সব ব্র্যান্ড নিউ হতে হবে। আমদানিতে মোট করভার 93.16% হতে হ্রাস হয়ে 73.43% কম হবে এবং 2000 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করভার 132% হতে হ্রাস পেয়ে 96.10% হবে। ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন আমদানিতে সকল প্রকার শুল্ক হার প্রত্যাহার। ইলেকট্রিক ইভি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক। এই লক্ষ্যে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশন এর জন্য আমদানি পর্যায়ে মোট করভার 39.75% হতে হ্রাস করে 0% করার প্রস্তাব করছে। জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল চালিত গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক কর বৃদ্ধি। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ডিজেল অকটেন পেট্রোল চালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক যান ইভি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে মধ্যম সারির 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির উপর বিদ্যমান সামগ্রিক করভার 132.36% থেকে বাড়িয়ে 155.58% নির্ধারণের প্রস্তাব করছে। তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার সামগ্রীর আমদানিতে বিদ্যমান শুল্ক কর বিশেষভাবে হ্রাস করা। মানে স্পিকার, প্রযুক্তি খাতে উন্নত বাংলাদেশ এবং আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার সার্ভার, কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, ব্যয় প্রত্যাহার করার প্রস্তাব করছে এবং এসএসডি আমদানির ক্ষেত্রে 5% আমদানি শুল্ক ব্যতীত সমুদায় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছে। পয়েন্ট অফ সেলস মেশিন, সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার, আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাচ্ছি এখন। সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগে বাস্তবায়ন উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ। মাননীয় অর্থমন্ত্রী, মাগরিবের নামাজের জন্য বিরতি দিতে চাই। আপনি মাগরিবের নামাজের বিরতির পর অবশিষ্ট অংশ উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি দিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ।